বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে আমরা ভৌত আলো বিজ্ঞান নিয়ে পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এই ভৌত আলোক বিজ্ঞানে আলোর প্রকৃতি এবং ব্যতিচার ও অপবর্তন এই বিষয়ের উপর কিছুটা আলোচনা করেছিলাম। তো আলোচনাগুলো ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ের। আজকে এই আলোচনাটার আরেকটু পূর্ণাঙ্গতা নিয়ে আসার চেষ্টা করব। এই পূর্ণাঙ্গ অবস্থান থেকে আমার মনে হয় যে তোমাদের পুরো বিষয়টা বুঝতে আরো অনেকটা হেল্প হবে। এর পাশাপাশি সৃজনশীল অন্তত বোর্ড কোশ্চেন থেকে একটা হেল্প করা যায় কিনা আমরা ইনশাল্লাহ দেখবো। তো প্রথমত আলোর প্রকৃতি, এটা নিয়ে মূল কথাগুলো কি পড়াইছি, যে প্রকৃতি শব্দটা এমন একটা বিষয়ের সাথে জড়িত আছে যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা কোনো আহ বস্তু বা কোনো প্রাণী বা উদ্ভিদের সাথে তার সৃষ্টিগত অবস্থান থেকে দিয়ে দেওয়া হয়। তবে সেটা জড় বস্তু সাধারণত নয়, আমরা সাধারণত এটাকে জীব বস্তু হিসেবে ধরে নেব যে তার জীবন আছে। তো সেক্ষেত্রে নেচার বা প্রকৃতিটা উপর ব্যাখ্যা দিতে গিয়ে আমি ডিম ফুটানোর গল্পটাও বলেছিলাম, এবং এটা এরকম যে একটা ছোট্ট শিশু ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পর মা তার কান্নাকাটি শোনার পর যখন সে আশ্বস্ত হলো, সে অবস্থায় মা তার বুকের দুধ খাওয়ানোর জন্য তার কাছে শুধু নিয়ে গেছে। তোমরা নিজেরা এই দৃশ্য অনেকেই দেখে থাকবা, যে সবেমাত্র তার বয়স কয়েক ঘন্টা, দিনও হয়নি, সে কিন্তু মুখ হা করে দুধটা মুখে নিয়ে খাওয়া শুরু করে দেয়। এটা আল্লাহর অসীম নিয়ামত। সে কোন বিদ্যালয়ে পড়াশুনো করেছে যে তার কিভাবে খেতে হবে? সে কি কোথাও শিখেছে বলতো? শিখছে কি? কোথাও থেকে শিখেনি। না স্যার। এটা এই শিক্ষা তাকে আল্লাহ তাআলা তাকে সৃষ্টির সাথেই ওটা তার ভিতরে দিয়ে দিছে। মানে যাকে বলা হয় আপলোডেড করা এক ধরনের সফটওয়্যার। তুমি একটা ফোন কিনে নিয়ে আসলে, ফোনে দুই ধরনের সফটওয়্যার থাকে। একটা সফটওয়্যার কোম্পানি তার প্রোগ্রামিং করা অপশন সেটের সাথেই দিয়ে দেয়। তুমি হাজার চাইলেও ওই সফটওয়্যার কিন্তু ডিলিট করতে পারবা না, ফেলে দিতে পারবা না, ওটা থেকেই যায়। আর একটা সফটওয়্যার আছে, তোমার গুগল প্লে স্টোর থেকে হোক অথবা অ্যাপ স্টোর থেকে হোক, আমরা সেগুলো ডাউনলোড করে নিই। সেইগুলো ফোনে অনেক সময় দেয়া থাকে না, বাট আমাদের বাহির থেকে নিয়ে ব্যবহার করতে হয়। তো আমি বলতেছি যে ওই যে শিশুকে জন্মগ্রহণ করলো, আল্লাহ তাআলা তার সাথে যে বৈশিষ্ট্যটা দিয়ে দিল, এটাই হলো নেচার, এটাই হলো প্রকৃতি। আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি। আলোর প্রকৃতি নিয়ে গতদিন আমি আরো যে বিষয়টা বলেছিলাম, তা হলো আলো কিভাবে তৈরি হয়। এটার ওপর কি তোমাদের একটু হলো কারো মনে আছে আলো কিভাবে তৈরি হয়? আচ্ছা, আমি একটু মনে করে দিচ্ছি। কোনো বস্তুর উপর বিভিন্ন শক্তি যদি আরোপিত হয়, সেটা হইতে পারে তড়িৎ শক্তি বা তড়িৎ ক্ষেত্র, হইতে পারে চুম্বক ক্ষেত্র, বা অন্য কোনো শক্তি যদি সেখানে আরোপিত হয়, মানে ওর উপর এসে পড়ে, তাহলে এর প্রভাবে ইলেকট্রনটা তখন মুভ করে, নড়াচড়া করে, দৌড়াদৌড়ি করে, এবং এক পর্যায়ে লাফালাফি করে। লাফ দেওয়া মানে কি, সে ভেতরের কক্ষপথ থেকে অনেক সময় বাহিরে আসে, বাহিরের কক্ষপথ থেকে অনেক সময় ভেতরে আসে। তো এই আসা যাওয়ার সময় সে কখনো শক্তি ত্যাগ করে, কখনো শক্তি গ্রহণ করে।
এই যে ত্যাগ করা অথবা গ্রহণ করার থেকে আমরা সেখানে দুইটা ক্ষেত্র পাই, একটার নাম তড়িৎ ক্ষেত্র আর একটার নাম চুম্বক ক্ষেত্র। যেহেতু এই দুইটা ক্ষেত্র সেখানে পাওয়া যায় এবং এই দুইটা ক্ষেত্রের ওপরেই আমাদের বিবরণটা দিতে হয় এবং সেখান থেকে একটা ওয়েভ চলে যায়, এইরকম ওয়েভ, এটাকে অনুপ্রস্থ ওয়েভ বলতে পারো। সেই ওয়েভটাকে আমরা বলি তাড়িত চুম্বক তরঙ্গ, ইংলিশে বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে তাড়িত চুম্বক তরঙ্গ অর্থাৎ যেখানে তড়িৎ এবং চুম্বক দুটেরই কিন্তু সংমিশ্রণ থাকে। সত্যি কথা বলতে কি, তোমরা যখন পরবর্তীতে এই ফিজিক্সের তড়িৎ এবং চুম্বক নিয়ে বিশদ কোনো বিষয় পড়বা, তখন নিজেরা দেখতে পাবা যে তড়িৎ এবং চুম্বক আসলে একটা অন্যটার মুদ্রার এপিঠ ওপিঠ। তোমাকে কখনো মুদ্রার এক পিঠে দেখানো হলো একটা সেতুর দৃশ্য, আর এক পিঠে গিয়ে দেখানো হলো আর একটা দৃশ্য, ঠিক এইরকম যে একটুকে চেঞ্জ করলেই তড়িৎ শক্তি চুম্বক শক্তি হয়ে যায়, আবার চুম্বক শক্তিকে একটু চেঞ্জ করলে এটি তড়িৎ শক্তি হয়ে যায়। তোমরা অনেকেই হয়তো জেনারেটর বা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন শর্টস ভিডিওতেও দেখে থাকবা যে চুম্বকের সাহায্য নিয়ে কোনো কোনো ব্যাটারি নয়, কোনো কিছু নয়, খালি চুম্বকের কাছে কয়েল তার নাড়াচাড়া করিচ্ছে বা চুম্বককে নড়াচড়া করাচ্ছে আর বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। আমি এই ধরনের ভিডিও কিন্তু অনলাইনে নিজে দেখেছি, মেবি তোমরাও হয়তো কেউ কেউ দেখে থাকবা। তার মানে চুম্বকের মাধ্যমে যে তড়িৎ তৈরি করা যায় এটাতে কোনো সন্দেহ নাই এবং এটা করা সম্ভব এবং এটা করাও হয়। এই কারণের জন্য আমি শুধু এইটুকুই বলবো যে অনেক সময় কিন্তু আমাদের তড়িৎ এবং চুম্বক এই দুটার কথা পাশাপাশি আসে। আজকে আমি এখানে দেখাবো এই যে তাড়িত চুম্বক তরঙ্গের যে বিভিন্ন তরঙ্গ আছে। কতদিন আমি দেখাইছিলাম গামা রশ্মি, দেখাইছিলাম এক্স রশ্মি, এগুলোর উপর একটু বিবরণ দিয়েছিলাম, লাইট নিয়ে কিছু কথা বলেছিলাম। লাইটের পর আর কিছু বলি নাই। কেন বলি নাই? কারণ ওই যে বললাম শুরুর দিকে সামান্য কিছু পড়াইছি, তাতে একটু ধারণাটা আসে। আজকে একটু ভিন্ন কিছু দেখাবো। আমরা যথারীতি শুরুর যে গামা রশ্মি সেটা এখানেও দেয়া আছে, একদম ক্ষুদ্র তরঙ্গ হিসেবে আমরা যাকে চিন্তা করি সেটা অবশ্যই গামা রশ্মি। এখন এই গামা রশ্মি যে দেয়া আছে সবচেয়ে বেশি ক্ষুদ্র তরঙ্গ হিসেবে, তাহলে তার কিন্তু কম্পাঙ্কটা কিন্তু অনেক অনেক বেশি। তাহলে কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট। তোমরা যদি এখানে এই বইতে একটু লক্ষ্য করো, আমি নিশ্চয়ই এটা মনে হয় ওপেন করেছি এবং এটা দেখতেও পাচ্ছ, এখানে গামা রশ্মির মোটামুটি বিবরণ দেয়া আছে। তারপরে দ্বিতীয় স্থানে রাখছি কাকে? এক্স রেকে। এটা একটু উল্টো ভাবে বিবরণটা দেওয়া আছে, এই জন্য আমি এটাকে দ্বিতীয় বলতেছি। 3 নম্বরে কি আছে? আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। আমি এগুলোর উপর কতদিন আলোচনা করেছি, আলট্রা ভায়োলেট নিয়ে বলেছিলাম, ও ভিটামিন ডি তৈরি হওয়া নিয়ে, মনে করে দেখো আমি পড়াইছি। আজকে আমার পড়াটা থাকবে দৃশ্যমান আলো থেকে পরের দিকের অংশগুলো। দৃশ্যমান আলোটা কি? যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনো বস্তুর উপর পড়লে বস্তুকে আমরা দেখতে পাই, সেই ওয়েভটাই হলো তোমার দৃশ্যমান আলো। একটু খেয়াল করো, আমাদের কাছে গামা রশ্মি আসছে, আমরা কিন্তু গামা রশ্মির মাধ্যমে দেখতে পাই না। আমাদের কাছে এক্স রশ্মি আসছে, এটা কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু দৃশ্যমান আলোকে যে আমি দেখতে পাই তা না, কিন্তু দৃশ্যমান আলো অন্য বস্তুকে আমাকে দেখতে সাহায্য করে। তার মানে আলো যখন কোনো বস্তুর উপর পড়ে তখন আমরা ওই বস্তুকে দেখতে পাই। তার মানে আলো হলো একটা সাহায্যকারী, সে সাহায্য করে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? প্লিজ একটু মতামত দাও।
আনমিউট করে মতামত দাও। সবাই কি বুঝতে পারছো দৃশ্যমান আলো নিয়ে যে কথা বলতেছি? আলো দৃশ্যমান মানে আলো হ্যাঁ স্যার। দেখা যায় তা না, আলো অন্যকে দেখতে সাহায্য করে। কুলসুম বুঝতে পারছো? আরজু, শোয়েব, হ্যাঁ উম্মে হাবিবারি স্যার। জি গ্রুপ। স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরের স্থানে যে আছে তার নাম হলো অবলোহিত রশ্মি। অবলোহিতটা কি? অবলোহিত অর্থ হচ্ছে, এটাকে তোমরা মোবাইলে ইনফ্রারেড ব্যবহার করেছো। ইনফ্রারেডটা এখন থেকে অন্তত 8-10 বছর আগের প্রযুক্তি। এর মাধ্যমে কিন্তু তথ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। পরে এটার চেয়ে একটু বিকল্প আসলো ব্লুটুথ, এখন তার চেয়েও বড় বিকল্প আছে ওয়াইফাই। ঠিক আছে, তো প্রশ্ন হলো এই অবলোহিত রশ্মি মানে হলো যে রশ্মিটা তাপ তৈরিতে সাহায্য করে, তাপ, তাকে বলা হয় অবলোহিত রশ্মি। মানে আমরা যে আগুনের তাপ পাই এটা আসলে অবলোহিত রশ্মি। যদি ওই আগুনের মধ্যে এই অবলোহিত রশ্মি না থাকে তাহলে সেটা হবে ঠান্ডা আগুন। সেখানে আগুন দেখা যাবে, সবকিছু হবে, তুমি আগুনের মধ্যে হাত নিয়ে যাবা কিন্তু হাত ওইভাবে পুড়বে না। কিন্তু এই অবলোহিত রশ্মি থাকলে হাত পুড়ে যাবে, হাতে সেকা লাগবে, আরো অনেক সমস্যা হবে। ওকে, আমরা এখন তারপরের দিকে আসবো, ভেরি ইন্টারেস্টিং। এখানে আছে মাইক্রোওয়েভ এবং বেতার তরঙ্গ। এটা আমরা একটু এখানে স্কেলিং থেকে দেখি। আসলে এটার চাইতে তোমার আগের 9-10-এর যে বইটা ছিল সেখানে এটা এই ফরম্যাটটা আরো সুন্দর করে দেওয়া ছিল। তারপরও এখানে যেটুকু আছে ছবি খুব ভালো না। আমি একটু দেখি ওই বইটা একটু ওপেন করতে পারি কিনা, আমাকে জাস্ট 1 মিনিট সময় দাও। আহ আমি ওই বইটা একটু ওপেন করে নিচ্ছি। ওখানে ওই ছবিটা অনেক সুন্দর দেওয়া আছে এবং সহজে তোমরা বুঝতেও পারবো, ওখানে অনেকগুলো ফরম্যাট করে দেওয়া আছে বেতার তরঙ্গ নিয়ে। হ্যাঁ, পেয়ে গেছি। আমরা এই বইটা পড়েছি এবং 2012 সাল পর্যন্ত এই বইটাই ছেলে মেয়েকে পড়ানোর সুযোগ আমাদের হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এত ভালো সিলেবাস আর এত ভালো বই, নট অনলি ফিজিক্স বাট অলসো অল সাবজেক্ট, দ্যাটস লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ অর সোসিওলজি, এনি সাবজেক্ট। মানে এত ভালো করে সাজানো বই আমরা কখনোই আর হয়তো দেখবো কিনা। তো আমাদের বর্তমান যে সরকার সিদ্ধান্ত নিয়েছে 2012 সালের সিলেবাসটাকে তারা ভিত্তি হিসেবে ধরে নিয়ে এই সিলেবাসটা সংস্কার করার উদ্যোগ নিয়েছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। আশা করি যে ছেলে মেয়েদের মধ্যে পড়াশুনো একটা ভালো পর্যায়ে পৌঁছবে আর কি। তো শুধু 12 সালটা হুবহু গ্রহণ করা নয়, আমি মনে করি যে তার সাথে কিছু সংস্কার যদি কিছু দিনের সংযোজন বিয়োজন করে আরো ভালো করা যায় সে চেষ্টা অবশ্যই করা উচিত। এই যে আমার হলো, এটা হলো সেই জিনিস, আমি একটু বড় করে নিই। সবাই দেখো, এটা আর একটু বড় করি। এখানে যদি আমরা এখানে নেই, সবাই লক্ষ্য করো, আমি গামা রশ্মি পড়াইছি, এক্স রশ্মি পড়াইছি, অতি বেগুনি রশ্মি পড়াইছি, তারপরে হলো তোমার লাইট, এইটুকু হলো লাইট, এটা পড়াইছি, অবলোহিত অংশ যেটা তাপের অংশ এটা পড়াইছি। আমি বেতার তরঙ্গর জন্য কেন এটা নিয়ে আসলাম নিশ্চয়ই তোমরা এই লেখাগুলো দেখলে বুঝতে পারবে। বেতার তরঙ্গ মানে কি? যে তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলা হয় বেতার তরঙ্গ, এবং কোনো তারের প্রয়োজন হয় না। অর্থাৎ তোমরা যে মোবাইল ফোনে কথা বলো দেশ বিদেশে, সে জায়গায় কি তার মোবাইলের সাথে তোমার মোবাইলের কোনো তার সংযোগ আছে?
প্লিজ কথা বলো, আছে কি? না স্যার। না স্যার। এবং টিভি, রেডিওতে, ইন্টারনেটে যত প্রোগ্রাম হচ্ছে সেগুলো সারা বিশ্বে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সেখানে কি কোনো তার আছে? না। যেহেতু এগুলো কোনো তারের মাধ্যমে ছড়ায় না, সেই জন্য এর নাম হলো বেতার। মানে বে মানে হলো নাই, ঠিক আছে? যেমন হাল মানে ভালো, বেহাল মানে অবস্থাটা ভালো না, ঠিক আছে? কথা বুঝছো কি? আমরা অনেক সময় বলি না, এই সুমুখের যে বেহাল অবস্থা, এরকমই তার, সেখান থেকে হলো বেতার। বেতার মানে তার কোনো তার নাই। এখন দেখো এই বেতার তরঙ্গ নিয়ে কি মজার জিনিস এর মধ্যে লুকিয়ে আছে। মানে এই তাড়িত চুম্বক তরঙ্গের এই আলোর প্রকৃতির অংশ কিন্তু সত্যি খুব মজার, অনেক শেখার জিনিস আছে। হয়তো তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে দেওয়া আছে মাইক্রো তরঙ্গ। এই তরঙ্গটা খুবই ছোট, এবং এই তরঙ্গের মাধ্যমে যদি কোনো অনুষ্ঠান বা কোনো কিছু প্রচার করা হয়, এটার ওয়েভটা অনেক অনেক ছোট হয়। মানে ওয়েভ লেন্থ যেটা, তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেক বেশি হয়, অর্থাৎ কম্পাঙ্কটা অনেক বেশি। এরপরে নাম দেওয়া আছে, তোমরা একটু দেখো, লেখা আছে ইউআরএফ, আপার রেডিও ফ্রিকোয়েন্সি। ইউতে আপার, আর তে রেডিও, এফ তে ফ্রিকোয়েন্সি। মানে অনেক উচ্চমানের রেডিও ফ্রিকোয়েন্সি এটা ব্যবহার করা হয়। এটা কোথায় ব্যবহার করা হয়? এই যে ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এই দুটো জিনিস, ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং ইউআরএফ, এটা সাধারণত দূর দূরান্তে কোনো প্রোগ্রাম পরিচালনা করার জন্য বা প্রচার করার জন্য এটি ব্যবহার করা হয়। কারণ আপার রেডিও ফ্রিকোয়েন্সি এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি উভয়ই অত্যন্ত শক্তিশালী তরঙ্গ, এবং এটা দূর দূরান্তে কিন্তু পাঠানো সম্ভব। এরপরে নাম দেওয়া আছে হলো শর্টওয়েভ। শর্টওয়েভের রেডিও যদি কারো কাছ থাকে তাই নিশ্চয় জানো যে এই যে বিবিসি সহ, ভয়েস অফ আমেরিকা, তেহরান রেডিও, এরকম নানা ধরনের প্রোগ্রামগুলো কিন্তু এই শর্টওয়েভে প্রচার হয়। এখন যদিও বিবিসি বাংলা তার রেডিও সার্ভিসটা অফ করে দিয়েছে, এটা ইন্টারনেট সার্ভিস দিছে। তোমার গুগল ডট, ওই তোমার হলো বিবিসি বাংলা নাম দিয়েই এই ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, এবং তোমার ইউটিউব চ্যানেলও আছে। এখন তারা রেডিও সার্ভিসটা আপাতত ব্রেক করে দিয়েছে। মিডিয়াম ওয়েভ, এটা দেশের মধ্যে রেডিও সার্ভিস দেয়। তাহলে এখন তোমরা হয়তো ভাবিচ্ছ যে স্যার, পড়বো হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে আমরা এখানে ঢুকলাম কেন? আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এটা একটা ধরন, যে বেতার তরঙ্গগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পারছো কি? একটু মতামত দাও প্লিজ। আমি তোমাদের তো একদম বেতার তরঙ্গ নিয়ে আসছি। এরপরে লাস্ট আছে হলো তোমার লং ওয়েভ। লং ওয়েভটা হলো যে ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড়, কম্পাঙ্কটা ছোট, তার নাম হলো লং ওয়েভ। এগুলো সাধারণত ব্যবহার করা হয় এফএম ব্যান্ড রেডিওতে, টিভিতে ব্যবহার করা হয়, এবং স্থানীয়ভাবে তৈরি করা বিভিন্ন ওয়াকি টকিতে এই জাতীয় জিনিস ব্যবহার করা হয়। এখন আসো, এই যে ওয়েবের যে স্কেলিং করা আছে, সরকার মনে করলো যে আমি এখান থেকে কিছু ফ্রিকোয়েন্সির অংশ বিভিন্ন মোবাইল কোম্পানিকে প্রদান করব। মোবাইল কোম্পানিগুলো ওই ফ্রিকোয়েন্সির তরঙ্গ ব্যবহার করে জনগণের সাথে কমিউনিকেট করার কাজটি সম্পূর্ণ করবে। সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিকে কিন্তু এখান থেকে এই তরঙ্গ বরাদ্দ হয়। ইন্টারনেট যখন বিক্রি করে সেটাকে ব্যান্ডউইথ বলে, আর এটার ক্ষেত্রে এই তরঙ্গর এই অংশটুকু বিক্রি হয়, এবং সব সময় পাবলিক ফাংশনে ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দেওয়া হয়, এবং ওই ফ্রিকোয়েন্সি জিনিসই কিন্তু আমরা ব্যবহার করি। তোমরা টিভিতে চ্যানেল দেখেছো নিশ্চয়ই। চ্যানেলটা এরকম, ধরো এটাতে এটিএন বাংলা দেওয়া আছে, এটাতে এনটিভি দেওয়া আছে, এটাতে হয়তো বাংলা ভিশন দেওয়া আছে, এটাতে হয়তো তোমার চ্যানেল 24 দেওয়া আছে। তো যখন তোমরা এই এই ফ্রিকোয়েন্সিতে টিভিকে অন করবো তখন চ্যানেল 24 আসবে, যখন বাংলা ভিশনের টাচ করবো তখন বাংলা ভিশন আসবে। এরকম বিষয়গুলো কিন্তু চ্যানেলে আছে।
চ্যানেলটাকে এখন বর্তমানে রিমোটে পরিবর্তন করা হচ্ছে। রিমোটের মাধ্যমে এই ফ্রিকোয়েন্সি গুলো ঠিক করে দিয়ে এই বেতার তরঙ্গ গুলো প্রচার করা হয়। আমার আলোচনা মোটামুটি এইটুকুই। মোবাইল ফোনটাও সেম কোয়ালিটিতেই কাজ করে, শুধু এদের ফ্রিকোয়েন্সি গুলো আলাদা। এখন এই সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, না হলে আমি ওই সৃজনশীলের কিছু প্রশ্নের দিকে ইনশাল্লাহ যাব এবং সেটা দেখাবো। এখানে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে প্লিজ? এবং যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে সেটাও বলতে পারো, তাহলে আমি এখন এটা ক্লোজ করিনি, এখানে বুঝাই দেব। আছে কি এরকম কোনো সমস্যা? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ঘুরে প্রশ্ন করি। আলো তো চলার পথে বাধা পেলে আটকে যায়, এই যে বেতার তরঙ্গ এগুলো আটকায় না কেন? মানে আমি এখান থেকে বেতার তরঙ্গ প্রচার করিচ্ছি, দেখো তোমরা তোমাদের ঘরে বসে বেতার তরঙ্গ পেয়ে যাচ্ছ, তাহলে তো এখানে করি প্রশ্নটার তো বাধা মানেনি। আমি এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। সামনের দিন এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তোমাদের যদি মতামত আমি পাই সেটাও শুনবো, এবং আমিও কিছু মতামত ইনশাল্লাহ শেয়ার করব। আমি এটা রেখে দিচ্ছি। আমরা ঢুকবো হলো নোটের জগতে, যেখানে আমরা অন্তত একটা সৃজনশীল আজকে দিই। দেখো এখানে 2021 সালের প্রশ্ন এটা। তাড়িত চৌম্বক তরঙ্গ কাকে বলে, এটা আমি অলরেডি আলোচনা করেছি। তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের আলোড়নে যে ধরনের তরঙ্গ সঞ্চালন হয় সেটা। তারপরে খ নম্বরে বলা হয়েছে আলোক দ্বৈত ধর্ম প্রকাশ করে। এটা কি? দ্বৈত মানে দুইটা ধর্ম। দ্বৈত মানে যে দুই, এটা কি সবাই বোঝো? একটু মতামত দাও। দ্বৈত মানে না স্যার। যেমন সে দ্বিতীয় ক্লাসে পড়ে, সে 2 নম্বর ছেলে, 2 নম্বর না বলে বলে দ্বিতীয় সন্তান। এই দ্বৈত মানেই হলো তাই। অনেক সময় আহ আগের দিনে আমরা যখন ইংরেজের শাসন ব্যবস্থা পড়তাম, তখন একটা নীতি ছিল দ্বৈত নীতি। সে দ্বৈত নীতিটা কি ছিল? দেশীয় যে শিল্প ছিল তাদের উপর অনেক বড় কর বসানো থাকতো, আর আর ওদের দেশের যে শিল্প তার উপর কোনো কর থাকতো না। ফলে ওই দেশের পণ্যগুলো আমাদের দেশে সহজ হতো, মানে সস্তা হতো। বাট আমাদের দেশের পণ্য আমাদের দেশের উপরেই কিন্তু কর বেশি নির্ধারণ করা থাকতো। ফলে ওইটুকুর জন্য পণ্যের দাম কিন্তু অনেক বেশি হতো। ফলে পাকিস্তানিদের তৈরি পোশাক, অন্যান্য পণ্য সহজে বাংলাদেশে চলতো, বাংলাদেশের গুলো কিন্তু বাংলাদেশেও ভালো চলতো না, অন্যান্য দেশেও ভালো চলতো না। কেন? এটা ছিল হলো দ্বৈত নীতি, মানে ডাবল ফরম্যাট। আগে ছিল ভারত উপমহাদেশ, সেখানে ডাবল নীতি, এর নাম হলো দ্বৈত নীতি। এটা আমরা তখন ছোটতে ইতিহাসে পড়ছি, এই জন্য বললাম। আলোর দুইটা ধর্ম আছে, একটা হলো কণা ধর্ম আর একটা হলো তরঙ্গ ধর্ম। আবার রিপিট বলতেছি, একটা আছে কণা ধর্ম আর একটা আছে তরঙ্গ ধর্ম। কিন্তু আলো একই সাথে দুইটা ধর্ম প্রকাশ করে না। কখনো কণা ধর্ম যদি প্রকাশ করে তাহলে সে তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করবে না, আবার যদি তরঙ্গ ধর্ম প্রকাশ করে তাহলে সে ওই তার যে কণা ধর্ম সেটি সে প্রকাশ করে না। যেহেতু একই আলোরই ডাবল চরিত্র আছে, এই কারণের জন্য এটা আলোর দ্বৈত ধর্মর বিষয়টা ব্যাখ্যা। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। নেক্সট অপশন, গ নম্বরটা আমি বুঝাই দিই, তোমাদের ইনশাল্লাহ ছুটি দিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় ডোরা থেকে নবম ডোরার দূরত্ব ব্যাখ্যা করো। আমরা আজকে এখানে যেটা পড়তেছি সেটা হলো ইয়ং এর ডিচির পরীক্ষা। ইয়ং এর ডিচির পরীক্ষার ক্ষেত্রে
সাধারণত তোমার এটা এক ধরনের অপবর্তন ক্রিয়ার অপশন থেকে আসে। তো সেক্ষেত্রে কি হয়, এখানে লেখা আছে দ্বিচির পরীক্ষা। তোমরা কি চির কখনো দেখেছো? চির, আচ্ছা চির যদি দেখে না থাকো, সবার বাসায় নিশ্চয়ই খাট আছে, এবং খাটে যে তোমার একটা বাটামের বিশেষ ধরনের পারণ দেওয়া থাকে, এটা কি সবাই দেখছো? কথা বলো প্লিজ। খাটের ওই পারণ দেখোনি সবাই? সেখানে কি থাকে, একটা ফ্রেমের মধ্যে তোমার অনেকগুলো বাটাম, বা যদি অ্যাঙ্গেলের হয় তাহলে অ্যাঙ্গেল গুলো একটা ফাঁকা রেখে রেখে মাঝে মাঝে বসানো আছে, দেখুন এটা? জি স্যার। স্যার। হ্যাঁ, যারা গ্রামে থাকো তাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, আমরা গ্রামে অনেক সময় কি মাচাঙের উপর বসি না, অনেকে টং বলে, বসি কিনা? জি ওইটাই হলো তোমার ডিসি। কেন ডিসির বলা হচ্ছে, কারণ এর একটা অংশ ফাঁকা আর একটা অংশ নিরেট। তখন কি হয়, ওই ফাঁকা অংশের মধ্য দিয়ে আলো যায়। কি যায়? আলো যায়। আর নিরেট অংশে গিয়ে আলোটা আটকে যায়। এই যে ফাঁকা অংশ দিয়ে আলো পার হলো, এই আলোটাই পরস্পরের সঙ্গে মিলিত হয়ে তোমার এই ধরনের অপবর্তন ক্রিয়াটা ঘটায়। আর এই অপবর্তন ক্রিয়ার ক্ষেত্রে যে আলোটা পড়ে তার তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা। সিরের ব্যবধান, এই সিটটা নিয়ে আমি একটু একটু আঁকে দেখাই, মনে হয় এটা আঁকে দেখালে একটু সবাই বুঝবে ভালো। একটু আঁকে দেখাই। একটা অংশ আঁকালাম, মাঝখানে গ্যাপ দিয়ে আবার আরেকটা অংশ আঁকালাম, মাঝখানে গ্যাপ দিয়ে আবার আরেকটা অংশ আঁকালাম, মাঝখানে গ্যাপ দিয়ে আবার আরেকটা অংশ আঁকালাম। এইগুলোকে সির বলা হয়। এখন কি সবার কাছে ক্লিয়ার? সবাই কি সিটটা চিনতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই সিরের মধ্যে এখানে একটা প্রশ্ন আছে, দেখো লেখা হয়েছে কি সিরের ব্যবধান। সিরের ব্যবধান মানে কি? আমি সিটটাকে একটু কালার করে দিই, তাতে আমাদের ব্যবধান বুঝতে সহজ হবে। মনে করো একটা সিরের কালার হলো তোমার ব্লু কালার, এই যে এটার কালার হলো ব্লু কালার, আর এটার কালারও ধরো ব্লু কালার। তাহলে এখানে কি, সরি, পরেরটা দিই। এই যে এটা ধরো ব্লু কালার। তাহলে দেখো তো একটা সিট থেকে আর একটা সিটের ব্যবধান বুঝতে পারছো কি? তার মানে এই ব্লু থেকে লালটার যে মাঝখানে দূরত্ব, এটাকে বলা হয় ব্যবধান। আর সেই দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। এই যে ডি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটা ডি। মাঝখানের এই এটা হলো, এই যে বললাম এই যে গ্যাপ জায়গা, এই গ্যাপ জায়গার নাম হলো এ। ওকে, এনটা কি? এন হলো এই যে এটা রাখা হচ্ছে, এর ফলে যে ডোরা কাটা দাগ তৈরি হয়, সেইটার নম্বর, সে কত নম্বর। এবং এই মানগুলো এখানে বসে দেওয়া আছে এবং অঙ্ক হয়ে গেছে। তা মানগুলো আমি আরেকবার একটু তোমাদের দেখাই দিচ্ছি, আসলে কোন জায়গা থেকে কোন মান আসলো, একটু সবাই লক্ষ্য করো। দেখো এখানে লেখা আছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো ল্যামডার মান। কার মান? এটার মান বলো তো, ল্যামডার মান। কার মান? ল্যামডার মান। এটা কার মান? এত দূরে মধ্যবর্তী দূরত্ব দুই সিরের মাঝখানে। দেখো এই প্রত্যেকটা নাম যদি তুমি না জানো তাহলে কিন্তু মুশকিল। নাম কিন্তু তোমাকে জানতেই হবে। ওই যে আমি যে সি রাখাইছিলাম, সেই সিরের মাঝখানে কি একটা গ্যাপ ছিল না? সেইটাকে ডি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সরি, ওখানে এ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ডিটা হলো পর্দার ব্যবধান, কত দূরে পর্দা আছে।
এবং এই মানগুলো দেখো এখানে লেখা আছে, এখানে পর্যায়ক্রমে লেখা আছে এবং দেখো সেটাই করা আছে, আর কিচ্ছু নেই। এই যে দেখো এটাই করা আছে। তো আজকে আমাদের পড়াটা এই পর্যন্তই থাক। যেহেতু এন এর মান নবম, মানে নবম টোরা মানে কি, এন এর মান হলো 9। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আজকের এইটা কি সবাই বুঝতে পারছো? এই প্রশ্নগুলো এইটুকুই। এটা হলো এর এ কি, ডি কি, ল্যামডা কি, এন কি, চারটেরই পরিচয় কিন্তু তোমাকে জানতে হবে। তো সবাই তোমরা এই ভিডিওটা পরে দেখো, নোট দেখে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। এরপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা বের হয়, প্লিজ আমাকে প্রয়োজনে অনলাইনে ছবি তুলে দিয়ে দিও, এবং পরবর্তীতে এখানে সরাসরি সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করবো। আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকবে, এরপরে ঘর থেকে সামনের দিন পড়া ইনশাআল্লাহ শুরু করবো। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং ভালো অবস্থানকে নিশ্চিত করুক আল্লাহর কাছে, এই প্রার্থনাই করে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।